চারজন উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে গিয়েছেন। আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন, একদম ভেতরের খবর। তারা কারা, কবে গিয়েছেন এবং তাদের রেজিগনেশনই বাকি, যদি একটু বিস্তারিত বলেন। আমাকে একটু দেখে বলতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে তারা 4 মার্চ সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে। তো তাদের মধ্যে রয়েছেন সুজা কে মেনন, তিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এরপরে আপনার সুমিত কুমার সিং, তিনিও ডেপুটি সেক্রেটারি একই ডিপার্টমেন্টের। রাচিত রাওয়াত, উনি ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ সেম মন্ত্রণালয়ের। এবং নবদীত ভার্মা, তিনি আন্ডার সেক্রেটারি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের। তো ইনকোয়ারির ব্যাপারে কয়েকটা জিনিস সামনে এসছে। একটা হচ্ছে যে রয়েছেন গুলশানের একটা পাঁচতারা হোটেলে, যতদূর জানা যাচ্ছে। গুলশানের একটি পাঁচতারা হোটেলে আছে, আমি নামটা বরঞ্চ না বলি, এটা সিকিউরিটি পারপাসে না বলাই ভালো। আসলে ওনাদের 4 তারিখ কখন এরা চেক ইন করেছে? তারা চেক ইন করেছেন হচ্ছে বিকেল বেলায়, চেক ইন করেছেন বিকেলের দিকে করেছেন। তারা সেই মুহূর্তে আছেন। আমাদের কাছে যে সংবাদ আছে তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এলওসি বিষয়াদির জন্য তারা গেছেন বলা হচ্ছে, কিন্তু পুরা ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ইজ ডিফারেন্ট। প্রথমে বলে না ভালো যে হোয়াট ইজ এলওসি, লাইন অফ ক্রেডিট। আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গড়িমসি করছে। অনেকগুলো টাকা পয়সা আটকে আছে, সেগুলো একটা বিষয়াদি আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে যেটা অসমর্থিত সূত্রের আমরা জানি, সেটা হচ্ছে যে সেখানে বাংলাদেশ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, এবং সেটা স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনীতি নিয়ে। আপনি যদি এই মিশনটাকে বা এই যাত্রাটাকে একইভাবে মেলান প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সাথে, সেভাবে ভেবে দেখা যেতে পারে। কিন্তু আমি যেই ব্যাপারটাকে ভাবি, ওই একই সময়ে অর্থাৎ সেম টাইমে সেনাবাহিনীর প্রধান কিন্তু তখন আফ্রিকাতে ছিলেন, এবং ওই একই সময়ে যে বর্তমানে যে টোকাইদের যে পার্টিটা হলো আপনার, এরা নাম দিয়েছে এনসিপি বা হোয়াট এভার, তাদের দক্ষিণাঞ্চলের যার সমন্বয়ক, যেটা আমি গতকালকে প্রোগ্রামে বলেছি, তার সাথে গোয়েন্দা মহাপরিচালক কিন্তু সাক্ষাৎকার করেছেন তার আরও বেশ কিছু অফিসার নিয়ে। সো আপনি যদি এই টাইমলাইনগুলো মেলাতে থাকেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু পররাষ্ট্র বা ফরেন লেভেলে এবং ইন্টারনাল লেভেলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে হয় কনসার্নের ব্যাপার। আমি এখানে একটা জিনিস জানবো যে আমরা এর আগে গতকালই যে আলোচনাটা করছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আসছেন বাংলাদেশে, তার আগে ভারতের এই 4 আধিকারিকের বাংলাদেশে চলে যাওয়া, কোথাও কি এবার ট্রাম্পের নির্দেশ মতো ঢাকার কন্ট্রোলটা চলে আসছে ভারতের কাছে? এখানে আরও দুটো জিনিস আপনার মনে হয় একটু বিবেচনায় রাখতে পারেন। প্রথমত হচ্ছে যে পাকিস্তানের কর্মকর্তাদের সফরের আগে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পররাষ্ট্র দফতরের যিনি সচিব নাসিমুল গনি, এর আগেও মনে হয় বলেছি এবং আপনাকে আরেকবার আমি বলি, নাসিমুল গনির ব্যাপারে পরিষ্কারভাবে আমাদের ইন্টেল যেটা আছে, হিজবুত তাহরির নামে যেই নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক বা প্রযোজক বলতে পারেন, প্রডিউসার বলতে পারেন তিনি। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের গুম কমিশনেরও অন্যতম, মানে গুম কমিশনের যিনি প্রধান জাস্টিস মাইনুল মনে হয় নাম, তার কিন্তু ভাগ্নে হচ্ছে যে জঙ্গি মেজর জিয়ার কথা আমরা বারবার বলছি, তিনি। এবং এই নাসিমুল গনির সাথে আপনার আমি দেখেছি পাকিস্তানি অ্যাম্বাসেডরের মিটিংয়ের ছবি আমি দেখেছি, এবং খুবই হাস্যোজ্জ্বল ছবি। আপনি এই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। কিন্তু একই সময় আমার কাছে মনে হয় যে ব্যাপারটা চিন্তা করবার ব্যাপার, সেটা হলো যে নিষিদ্ধ ঘোষিত একটি পার্টির প্রধান পৃষ্ঠপোষকের সাথে পাকিস্তানি একটা অ্যাম্বাসেডর শুধু একবার না 3-4 বার সেখানে যোগাযোগ, আইএসআইয়ের বাংলাদেশের ঘাঁটি, এই ব্যাপারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় যারা আপনার ফরেন লেভেলের কর্মকর্তা আছে যারা সেখানে গেছেন, এগুলো সেই আলোচনার বিষয়
এবং কনসার্নেরও ব্যাপার, তারা সেটা রেজ আমরা করেছে। ওয়াকারুজ্জামানকে দেখছি যে তিনি গত কয়েকদিন ধরে একটু বেসুরো গাইছেন। আপনি কালকে বললেন যে কোথাও একটা ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চলছে। এটা কি সেটাই যে দিল্লির এবার উল্টে চাপ দিচ্ছে ঢাকাকে ওয়াকারুজ্জামানকে হাতে নিয়ে, সেই রকম পরিস্থিতি কি তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে আপনাকে মনে হতে পারে, দর্শকদের মনে হতে পারে যে দিল্লি খুব সম্ভবত এবার বলছে, আমি প্রেশার শব্দটা বলবো না, বললেই হয়তো বা বলবে যে অন্য একটি দেশ কেন প্রেশার দেবে, কিন্তু আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে তার কনসার্ন, আমার কাছে বড় হচ্ছে কনসার্ন। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে একটা ভারত বিদ্বেষী চর্চা বাংলাদেশে চলছে, এমনকি পরিষ্কারভাবে এইটাও জানা আছে আমাদের, এবং নিশ্চয়ই আপনারা টেলিকাস্টও করেছেন, বলেছেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই ঘাঁটি বাংলাদেশে আছে। এই যে আপনার বিমান বাহিনীর উপরে যে অ্যাটাকটা হলো, সেইটা কিন্তু এই চর্চারই একটা অংশ। সেখানে পরিষ্কারভাবে আমাদের জানা আছে যে রোহিঙ্গা যেসব ছিন্নমূল এখানে কিশোর তরুণ রয়েছে, তাদের সমন্বয় সেখানে একটা রীতিমতো একটা আপনার সেমি সামরিক একটা অবস্থা তৈরি করা হচ্ছে ওই অঞ্চলগুলোর জন্য, যেটা গতকালকে বা পরশুর প্রোগ্রামে আমি বলেছি। ফলে ভারতের পক্ষ থেকে এই কনসার্নগুলো বারবার জানানো হচ্ছে, কিন্তু সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই কর্মকর্তাগুলোর নাম বললাম তাদের লাইন অফ ক্রেডিটের কথা আপনার সূত্র থেকে আমাকে বললেও সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। কারণ 4 জন আপনার আধিকারিক যাদেরকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন সেখানে যাবেন? আমার কাছে মনে হয়েছে যে এইটা চলমান রাজনৈতিক সংকট এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, সেই আলোচনাটা সরকারের সাথে চলছে। এবং একই সাথে আপনি এটা জেনে থাকবেন, সেটা হচ্ছে যে জাতিসংঘের যিনি মহাপরিচালক অ্যান্টোনিও গুটেরেস, তিনি বাংলাদেশের 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটার দিকে নজর দেওয়া জরুরি, সেটা হচ্ছে যে ভলকার টুর্ক নামে যেই ভদ্রলোক আছেন, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের প্রধান, তিনি গতকালকে কিন্তু একটা বোমা ফাটালেন আপনার বিবিসির একটা প্রোগ্রামে। তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ওয়াকারকে বা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছেন যে বাংলাদেশে যদি এই সন্ত্রাসীদেরকে দমন করা হয়, মাথা রাখতে হবে কোট আনকোট, যে যারা মেইহেম তৈরি করেছে এইটাকে যদি দমন করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের যে শান্তি রক্ষীরা যায় সেটা ব্যাহত হতে পারে বা বন্ধ করে দেবে। সো এটাও কিন্তু একটা হুঁশিয়ারি বলা যেতে পারে। এখন একটা সভরেন কান্ট্রিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা একটা করে বিবেচনা আমরা করতে পারি। তাহলে আমরা আজকে ওই ভারতীয় যারা আপনার ফরেন অফিসার্সরা আছে তাদের বিষয়টাতে আমরা টাইমলাইনে আসবো। প্রথমে আপনি জেনে রাখুন যে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন প্রধান, তার জব ডিসক্রিপেন্সিটা কি? তার একটা জবের নিশ্চয়ই একটা ক্যাটাগরি আছে, তিনি এইটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। একটা সভরেন রাষ্ট্র তার দেশে একটা মেইহেমকে বা তিনি কি সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধান বলে দেবেন না।